দিয়ে রাখতেছি, রেডি করো। আসসালামু আলাইকুম সবাইকে। সরি, অনেকটা আমাদের এইগুলা করতে করতে একটু রেডি হতে লেট হয়ে গেল। এক্সট্রিমলি সরি, বিকজ লাস্ট 2 দিন আমরা সাড়ে ইয়েতে করছি, বাট আজকে শুক্রবার তো তো অনেক জায়গা থেকে আমাদের অনেকগুলো কোর্সের একটু প্রেশার থাকে, তো এই কারণে একটু লেট হয়ে গেল। বাট উই উইল কন্টিনিউ আওয়ার ক্লাস ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা ইন্টারেস্টিংলি মানে একটু কনসাইজড হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমি আগে পড়বো। এটা যেহেতু 2টা পর্ব আছে, সো আমাদের টেনশন নাই, আমাদের পরের পর্বটা এইভাবে ভাগ করছি, ঠিক আছে? ওকে, সবাই একটু চলে আসুক। আচ্ছা, স্টুডিওতে এগুলা সেট আপ করতে হঠাৎ করে ক্যামেরার হচ্ছে গিয়ে তোমার কাজ করতেছিল না, সেই কারণে, বুঝছো? ওকে, ওকে, দেখি কতজন আসছে। ও, এরা 44 জন আসছে ভাইয়া। না না না, আমার কোনো দোষ নাই এখন। শোনো, অনেক সময় রোগীর অসুস্থতা বেড়ে যায়, হাসপাতাল কর্তৃপক্ষেরও দায়ী দায়ী থাকে, তাই না? ধরো ডাক্তার আছে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নাই, তাহলে রোগীরে বাঁচাবো কেমনে? রোগীরে আমি বাঁচাতে পারবো? আমি কি অক্সিজেন দিয়ে বাঁচাইতে পারবো? তাহলে ধরো অক্সিজেন সিলিন্ডার না, এখন রোগীর লাগবে অক্সিজেন, আর হাসপাতালে অক্সিজেন নাই, তাহলে এটা কার দোষ? ব্যাপারটা হচ্ছে এরকম, সবসময় রুগী ডাক্তারের জন্য মারা যায় না, আরো অনেক কাহিনী থাকে। ওকে, আচ্ছা, যাই হোক, আমি এসে আছি তো, কিন্তু সিস্টেমে একটু প্রবলেম হচ্ছিল, 20 মিনিট এখানে গন করে দিচ্ছে আমাকে। ওকে, সবাইকে মেনশন করে দেই। আচ্ছা, হ্যাঁ, হাইড্রেটার রেকর্ড নিব না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সবাই কই 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 74 জন আসে। আজকে কিন্তু টিস্যু তন্ত্রের ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, থাকতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, থাকতে হবে। এটা কই, দাঁড়াও, এই কথা, এটা কই, মাটলাই কলম কই, হ্যাঁ, ওকে, কই, ও এটা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি, রাইট? হ্যাঁ, পরিপাকের পিডিএফ ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, দেখো তো, চ্যাপ্টার 7 মাস্টার ক্লাসের ভিতরে, ইয়েস, চ্যাপ্টার 7 মাস্টার ক্লাসের ভিতরে। আচ্ছা, শুরু করি আমরা। তো দেখো, আমাদেরকে প্রথমেই, আচ্ছা দেখো, টিস্যু বলতে কি বুঝি আমরা এইটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা যে আমার টিস্যু বলতে আমরা কি বুঝি, ওকে? আচ্ছা দেখো, আমাকে যদি বলে টিস্যু বলতে কি বুঝি, আমি প্রথমেই আমার আসবে যে একই উৎস থেকে সৃষ্ট,
তাহলে একই উৎস থেকে সৃষ্ট সৃষ্ট ওকে, তো দেখো একই উৎস থেকে সৃষ্ট এবং একই কাজ সম্পাদনকারী, একই কাজ সম্পাদনকারী সম্পাদনকারী ওকে, দেখো টিস্যুটা কি তাহলে একই উৎস থেকে সৃষ্ট এবং একই কাজ সম্পাদনকারী একগুচ্ছ একগুচ্ছ কোষকে একগুচ্ছ কোষকে টিস্যু বলি, একগুচ্ছ কোষকে কি বলি, টিস্যু বলি। ওকে, তাহলে মনে থাকবে একই উৎস থেকে তৈরি, তার মানে একটা জায়গা থেকে তৈরি এবং ওরা একই ধরনের কাজ করে। একটা গুচ্ছ টিস্যুর কোষের একটা গুচ্ছকে আমরা কি বলি, আমরা বলে থাকি টিস্যু। কোষের একটা গুচ্ছকে কি বলে থাকি, টিস্যু বলে থাকি। তাহলে দেখো টিস্যুটা কি বেসিক্যালি আমার অনেকগুলা কোষ, ধরো এই যে অনেকগুলা কোষ, এই কোষের গুচ্ছ গুচ্ছ গুচ্ছ, এই যে দেখছো, তাহলে এটা হচ্ছে কি আমার কোষের গুচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে এক গুচ্ছ কোষ, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলে থাকি টিস্যু। এটাকে আমরা কি বলে থাকি, টিস্যু। দেখো তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলি টিস্যু। আচ্ছা, তো এখন এই টিস্যুগুলা বিভিন্ন কাজ করে। ধরো কোন কোন টিস্যু থাকে যেগুলো হচ্ছে যে কি কাজ করে, ধরো কোনো কিছুর আবরণ তৈরি করে, কোনো কিছুর আবরণ তৈরি করে, কোনো কিছু কোনগুলো আছে যেগুলো হচ্ছে ওর দেহ গঠন করে, কি করে, দেহ গঠন করে, দেহ গঠন করে। এরকম বিভিন্ন ব্যাপার আছে যে ওরা আবরণ তৈরি করে, দেহ গঠন তৈরি করে, এই কাজগুলা করছে। হ্যাঁ, এই কাজগুলা করছে, রাইট। আচ্ছা দেখো, তাহলে আমার এগুলো হচ্ছে টিস্যুর পার্ট। ওকে, তাহলে টিস্যুর বিভিন্ন রকমের কাজ করে, আমার গঠন, আবরণ, তারপরে হচ্ছে যেহেতু কোনো কিছু ক্ষরণ করা, কোনো কিছু কি করা, ক্ষরণ করা, এটাও কিন্তু টিস্যুর একটা কাজ, ক্ষরণ করা, রাইট। তাহলে এই জিনিস হচ্ছে টিস্যু। তাহলে টিস্যু যদি আমাকে বলে টিস্যু কাকে বলে, হ্যাঁ, টিস্যু কাকে বলে, তখন আমার এই জিনিসটা আসবে। ওকে, এই জিনিসটা আসবে। এখন আসো প্রকারভেদ। টিস্যুকে যদি প্রকারভেদ করা হয় তাহলে টিস্যুর প্রকারভেদ কি কি, খেয়াল করো তো। টিস্যুকে যদি প্রকারভেদ করতে দেওয়া হয় তাহলে টিস্যুর প্রকারভেদ কি কি। টিস্যুকে আমরা ভাগ করি যে ওর বিভাজন হতে পারে কিনা, কিসের উপরে, ও বিভাজন হতে পারে কিনা, হতে পারে কিনা, এই জিনিসটা। তাহলে যারা বিভাজন হতে পারে, খেয়াল করো ভাইয়া, যারা বিভাজন হবে তাদেরকে আমরা বলি কি, তাদেরকে আমরা বলি হচ্ছে ভাজক টিস্যু। কি বলা হয় তাদেরকে, ভাজক টিস্যু। ঠিক আছে, তাহলে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। আর যারা তোমার হচ্ছে যে ভাজক মানে বিভাজন হতে পারে না, তাদেরকে আমরা বলি কি, স্থায়ী টিস্যু। তাদেরকে কি বলা হয়, স্থায়ী টিস্যু। ওকে, তাহলে যারা বিভাজন হতে পারে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু, যারা বিভাজন হতে পারে না তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। কি বলা হয়, স্থায়ী টিস্যু বলা হয়। এখন আসো এই জায়গায় ভাজক টিস্যু বিভাজন হতে পারে, স্থায়ী টিস্যু তারা কখন বিভাজন হবে না, যেমন আছে তেমনই। ওকে, তো চলো এবার আমরা ভাজক টিস্যুটা নিয়ে আমরা একটু জেনে আসি। ঠিক আছে, কি নিয়ে জানবো, ভাজক টিস্যু নিয়ে জানবো। ওকে, ভাজক টিস্যু কি, কোথায় থাকে, এই জিনিসগুলো আমরা জানবো। তাহলে ভাজক টিস্যু, এটাকে আমরা আরেকটা নাম বলি মেরিস্টেমাটিক টিস্যু। মেরিস্টেমাটিক, মেরিস্টেমাটিক টিস্যু, মেরিস্টেমাটিক টিস্যু বলা হয়। ওকে, মেরিস্টেমাটিক টিস্যু বলা হয়। এখন দেখো এই যে মেরিস্টেমাটিক টিস্যু আমি বলতেছি, এটাকে মেরিস্টেমাটিক টিস্যু বা ভাজক টিস্যু, তার মানে কি ওরা বিভাজন হতে পারে। ওরা কি হতে পারে, ওরা বিভাজন হতে পারে, রাইট। আমার যেই টিস্যুটা বিভাজন হতে পারে তাকেই তো আমরা ভাজক টিস্যু বলবো, সিম্পল, তাই না। তা এখন এই ভাজক টিস্যুটাকে যদি আমরা ভাগ করি,
বা আচ্ছা ভাগ করা পরে আগে আসি যে ওর অবস্থানটা কোথায়। এই ভাজক টিস্যুর অবস্থান কোথায়, এর অবস্থান কোথায় তুমি চিন্তা করো তো, কোন অংশটা বিভাজিত হবে, কোন অংশটা বিভাজিত হবে, হ্যাঁ একটু খেয়াল কর, কোন অংশটা বিভাজিত হবে। তাহলে বিভাজন হয় হচ্ছে যে কোনো কিছুর আগা মানে শীর্ষ, তাই না? আমরা বলি কি কোনো একটা কিছুর শীর্ষের অংশটা বিভাজিত হবে। দেখো ধরো আমার জিনিস হচ্ছে ধরো এই কলমটা যদি লম্বা হয় ওর কি হবে, এই জায়গাটা আস্তে আস্তে বড় হবে, বিভাজন হয়ে হয়ে লম্বা হবে। তার মানে যে কোনো কিছুর শীর্ষ মাথা, এই মাথার জায়গাটায় মেরিস্টেমাটিক টিস্যু থাকে যেন ওইটা বিভাজন হতে হতে বড় হয়। ঠিক আছে, তাহলে এর অবস্থানগুলো কোথায় হবে ভাইয়া? কাণ্ডের শীর্ষ, খেয়াল করো, কাণ্ডের শীর্ষ, শীর্ষ এবং মূলের শীর্ষ, মূলের শীর্ষ। ঠিক আছে, তাহলে কাণ্ডের শীর্ষ এবং মূলের শীর্ষ এই জায়গাগুলোতে এটা হবে। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ, কোথায় কোথায় হবে? ওকে, গেল। এবার আসো, এখন আমরা জানবো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে। কি না জানবো? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে। ঠিক আছে, তো দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি। তো আমাকে প্রথমেই বলছে যে ভাজক টিস্যুগুলো জীবিত হবে। কেমন হবে? জীবিত, এরা একটু ছোট আকৃতির হবে এবং সমবেশীয়। কি হবে? সমবেশীয়। তার মানে এই ভাজক টিস্যুগুলা এইরকম সাইজের একটু দেখা যায়, এরকম সাইজের থাকে। ঠিক আছে, একই সমবেশীয়, প্রত্যেকটা কোষই একই রকম। দেখো তো, এই যে দেখো প্রত্যেকটা কোষই কি একই রকম। ভাজক টিস্যুর কোষগুলা কেমন হবে? জীবিত, ওদের প্রোটোপ্লাজম আছে, ওরা জীবিত, ওদের ভিতরে বিভিন্ন রকমের বিক্রিয়া হয়, সবই হয়, এবং ওরা কি ছোট আকৃতির এবং হচ্ছে যে সমবেশীয়, মানে সমান ব্যাস প্রত্যেকে। এরপরে বলছে ওরা সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। আমাকে কি বলছে দেখো তো, আমাকে বলছে এরা সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, রাইট? তাহলে সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন এই কথাটা বলছে। তার মানে ওরা প্রতিনিয়ত বিভাজন হতে পারে। অর্থাৎ আমি যদি বলি যে ওরা এই একটা কোষ, তো একটা কোষ থেকে ও দুইটা কোষ হবে, তারপরে আস্তে আস্তে ও আরো বিভাজন হবে, বিভাজন হয়ে হয়ে ও আরো সংখ্যা বাড়াবে, সংখ্যা খালি বাড়াবে, রাইট? সংখ্যা কি করবে? বাড়াবে। এই জিনিসটাকে বলা হয় যে ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। সর্বদাই কেমন? বিভাজন ক্ষমতা সম্পন্ন। ওকে, সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, তাহলে ওরা সবসময় বিভাজিত হবে। এরপরে দেখো ওদের কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার কিংবা ষড়ভুজ আকৃতির হয়। এই যে দেখো, তো আমি এখানে একটু ষড়ভুজ আকৃতির করছি। তাহলে এদের কেমন হয়? টিস্যুগুলা আয়তাকার হতে পারে, ডিম্বাকার, ষড়ভুজ আকৃতির, এরকম ষড়ভুজের মতো দেখতে এরকমও হতে পারে। আচ্ছা, তারপরে আসো আমাকে কি বলছে দেখো এখানে, এই টিস্যুগুলোর কোষগুলো সেলুলোজ নির্মিত। তাহলে ওদের আবরণটা কেমন থাকে? কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত থাকে। তাহলে আমরা জানি এই কোষ প্রাচীরগুলো অনেক পাতলা থাকে। তো কোনো কিছু পাতলা হওয়া মানে মনে রাখবা, পাতলা পাতলা কোষ প্রাচীর, পাতলা প্রাচীর হওয়া মানে সেখানে সেলুলোজ আছে। তাহলে কোনো কিছু যদি প্রাচীরটা পাতলা থাকে, এইভাবে মনে রাখি আমরা। দেখো এটা মনে রাখার মজার ব্যাপার যে ও তো পাতলা। পাতলা কেন? কারণ ও তো বিভাজন হবে। তাহলে পাতলা জিনিস ছিঁড়তে সোজা, এভাবে মনে রাখবা। কি? পাতলা জিনিস ছিঁড়ে ফেলতে সোজা, তাই না? আমরা পাতলা জিনিস টান দিয়ে ছিঁড়বো, যেটা মোটা এটা ছিঁড়া কিন্তু কষ্টকর। তাহলে এ কারণে ওর যেহেতু অনেক বিভাজন হয়, তাহলে ওর প্রাচীর পাতলা, এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, এভাবে বৈশিষ্ট্যগুলো মনে রাখবো যে ওর প্রাচীর পাতলা, এ কারণে ও বেশি বেশি বিভাজন হতে পারে, ওর বিভাজনগুলো ছপ ছিঁড়ে যেতে পারে, বিভাজন হতে পারে। তাহলে পাতলা প্রাচীর মানেই সেটা সেলুলোজ নির্মিত। সেটা কিসের নির্মিত? সেলুলোজ নির্মিত। আচ্ছা, গেল। ঠিক আছে, এবার আসো, এবার বলছে ওদের কোষের নিউক্লিয়াস কি অপেক্ষাকৃত বড়। কোষের নিউক্লিয়াস কি অপেক্ষাকৃত বড়। ঠিক আছে, এবং ঘন সাইটোপ্লাজম থাকে। এবং কি থাকে?
ঘন সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, তাহলে ওদের নিউক্লিয়াসটা একটু বড় আকারের হয়, ধরো এরকম হবে, ওর নিউক্লিয়াসটা একটু বড় আকারের হয়, ঠিক আছে, একটু বড় আকারের নিউক্লিয়াস ওদের থাকে, এই যে এরকম বড় নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, বড় নিউক্লিয়াস থাকে, এটা মাথায় রাখবা। এবং ওদের এখানে ঘন সাইটোপ্লাজমটাও অনেক ঘন থাকে, সাইটোপ্লাজমটা কি থাকে, ঘন থাকে। ওকে, আচ্ছা, কি বলছো? মেরিস্টেমাটিক না মেরিস্টেম? মেরিস্টেমাটিক, মেরিস্টেমাটিক থেকে মেরিস্টেম বলে আর কি, একই জিনিস। মেরিস্টেমাটিক মেরিস্টেম, মেরিস্টেমাটিক মেরিস্টেম একই জিনিস। ওকে, আচ্ছা বেতারেন বিথি, তুমি কেন আগের প্রশ্ন করতেছো ক্যাম্বিয়াম কি? এটা আমি আসতেছি, তো এখনই কি এটা বলবো আমি? এখন বললে তো এটা হবে না ভাইয়া, এখন বললে হবে না। ওকে, আচ্ছা ক্যাম্বিয়াম কি এটা আমি পরে বলবো। ওকে, ক্যাম্বিয়াম কি এটা আমি পরে বলবো। আচ্ছা, এটা গেল ভাজক টিস্যুর বৈশিষ্ট্য শিখলা। এখন আসো, কি বলা হচ্ছে ভাজক টিস্যুর আরো বৈশিষ্ট্যের মধ্যে আমাকে বলতেছে যে ভাজক টিস্যুর কোষে সাধারণত কোনো গহ্বর থাকে না, মানে কোষ গহ্বর বলে কোনো অংশ থাকে না। তাহলে দেখো আমাকে কি বলছে, ভাজক টিস্যুর ভিতরে সাধারণত কোনো ধরনের কোষ গহ্বর থাকে না। তো এইটা একটা ভাজক টিস্যু, রাইট? ধরো এই যে এরকম, ওকে, এটা একটা ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর এইখানে নিউক্লিয়াস আছে, এখানে কি আছে, নিউক্লিয়াস আছে, এবং ওর এইখানে কিন্তু কোনো ধরনের গহ্বর নাই। কি নাই? তাহলে নিউক্লিয়াস আছে কিন্তু ওর চারপাশে এদিকে কোনো গহ্বর নাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো, এটা এই এই তাহলে ওর এই জায়গায় নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকার কারণে ওর এই জায়গায় দেখো কোনো গহ্বর থাকতে পারে না। নিউক্লিয়াসটা কি একটু বড় আঁকছিলাম না আমরা, একটু বড় আঁকছিলাম তাই না, এই যে এরকম বড় আঁকছিলাম। তাহলে এই কারণে ওর এই জায়গায় গহ্বর থাকার কোনো জায়গা নাই। মনে রাখবা, নিউক্লিয়াস বড় হওয়ার কারণে তার গহ্বর থাকার জায়গা নাই। এবং আরেকটা কথা, এই কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায়, মানে খুব গাদাগাদি করে থাকে। কোষগুলো কেমন থাকে? খুব গাদাগাদি করে, এই যে ধরো এইরকম এইরকম গাদাগাদি করে, এইদিকে, হ্যাঁ, এই এই গাদাগাদি করে এগুলা থাকে। তাই বলা হচ্ছে এদের আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এদের কি থাকে না? আন্তঃকোষীয় ফাঁকা থাকে না, কোনো আন্তঃকোষীয় গ্যাপ নাই, সবগুলো একদম লাগানো, একদম একটা একটার সাথে লাগানো থাকে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, মনে থাকবে। ওকে, ঠিক আছে, লিখে লিখেও পড়াবো, লিখে লিখে পড়াবো যে জিনিস, এই বৈশিষ্ট্য তোমাদের সুন্দর করে রাখা উচিত। এখন দেখো, তাহলে কোষগুলো আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না, একদম এমনি লাগানো থাকে, আন্তঃকোষীয় কোনো ফাঁক নেই। এই টিস্যুর কোষগুলো দেখো, মনে রাখবা, এই টিস্যুর কোষগুলো একটার সাথে একটা রিলেট করে মনে রাখবা। দেখো, ওরা যেহেতু অনেক বিভাজন হবে, তাই না, ভাজক টিস্যু প্রচুর বিভাজন হয়। তাহলে ভাজক টিস্যু যদি বিভাজন হয়, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে তার বিপাকীয় হার বেশি। তাহলে ভাজক টিস্যুর বিপাকীয় হার বেশি, মানে বিপাকীয় হার বেশি হলে, খেয়াল করো ভাইয়া, বিপাকীয় হার যদি কারো বেশি হয়, বিপাকীয় হার মানে বেশি হওয়া মানে কি? তার শক্তি বেশি তৈরি হবে। বিপাকীয় হার বেশি হওয়া মানে কি? তার শক্তি বেশি বেশি তৈরি হবে, তার শক্তি বেশি তৈরি হবে, শক্তি বেশি তৈরি হবে। ঠিক আছে, তাহলে বিপাকীয় হার বেশি হওয়া মানে শক্তি বেশি হওয়া, আর শক্তি তৈরি বেশি বেশি হওয়া মানে কি বলতো? যদি বিপাকীয় হার বেড়ে যায় তাহলে শক্তির বেশি বেশি তৈরি হবে, আর শক্তি বেশি তৈরি হলেই তো সে বিভাজন বেশি হবে, তাই না? সে বিভাজন বেশি হবে, তাহলে তার বিভাজনের জন্য যে শক্তিটা দরকার, এই বিভাজন বেশি বেশি হয়ে যাবে। ঠিক আছে, বিভাজন বেশি বেশি হবে, এই কথাটাই বলছে। তাহলে এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি, বিপাকীয় হার বেশি। এরপরে দেখো কি বলছে, কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ এগুলো কিছুই থাকে না। ওর ভিতরে কোনো কিছু সঞ্চিত টঞ্চিত থাকে না, সব সে ব্যবহার করে ফেলে। মনে রাখবা, সে কি করে? সব ব্যবহার করে ফেলে। আচ্ছা, এরপরে একটা কথা বলছে, ওদের প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে।
প্লাস্টিড গুলো কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড। মানে প্রোপ্লাস্টিড হচ্ছে একটু তার আদি দশা। আদি দশা মানে ধরো আমি কি করলাম, আমি ধরো কেউ একজন, মানে আমি আমার বাসার ট্রাউজার ট্রাউজার পরে বসে আছি, আমি যখন ক্লাস নিব তখন আমি শার্ট প্যান্ট সুন্দরভাবে রেডি হয়ে আমি আসছি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, যে মানে মানে আমি যে ট্রাউজার পরেছিলাম, ধরো ক্লাস নেওয়ার আগে আমি ট্রাউজার গেঞ্জি পরে বসেছিলাম, কিন্তু তখন ওই অবস্থাটি ছিল আমার প্রোপ্লাস্টিড। প্রোপ্লাস্টিড। এরপরে আমি রেডি টেডি হয়ে একটু সুগঠিত হয়ে আমি আসলাম, এটা হচ্ছে প্লাস্টিড। তাহলে প্রোপ্লাস্টিড হচ্ছে আদি দশা, প্লাস্টিড হচ্ছে বর্তমানের তার দশা, এটাকে বলা হয় কি? প্লাস্টিড। হ্যাঁ, সব বৈশিষ্ট্য শিখতে হবে। ইয়াস, মেডিকেল, ভার্সিটি, এইচএসসি সব জায়গায় সবগুলো বৈশিষ্ট্য শিখতে হবে। তাহলে আমি তো তোমারে বললাম তো এইচএসসি থেকে অ্যাডমিশন লেভেলের মতো করেও পড়াচ্ছে, সো তোমার সবগুলাই শিখতে হবে। ঠিক আছে, সবগুলাই শিখতে হবে। ক্লিয়ার? দেখো, তাহলে প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, অর্থাৎ তার এগুলা কি হয়, এগুলা হচ্ছে যে তার মানে আদি অবস্থায় থাকে, ওইখান থেকে সে সুগঠিত হয়ে তারপরে প্লাস্টিড হয়। তো ভাজক টিস্যু সবগুলো একটু প্রোপ্লাস্টিড অবস্থায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, গেল। ঠিক আছে, দেখো ওকে, একজন বলতেছে ভাইয়া প্রোপ্লাস্টিড আবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোপ্লাস্টিড হচ্ছে আদি দশা, মানে তার আগের অবস্থা, একটু পুরানো, একটু অগঠিত। আর প্লাস্টিড হচ্ছে সুগঠিত। তাহলে ওদের ভাজক টিস্যুর এখানে সবসময় প্লাস্টিড গুলা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড। মনে থাকবে, প্রোপ্লাস্টিড। আচ্ছা, এই জিনিসগুলা মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, হ্যাঁ এইসব তো থাকবে, এইসব থাকে, মাইটোকন্ড্রিয়া রাইবোজোম সবই থাকে। মাইশা সে বলছে ভাই প্রোপ্লাস্টিড আবার বলেন 10 নাম্বার। তাহলে প্লাস্টিড গুলা প্রোপ্লাস্টিড মানে হচ্ছে তার আগের দশায় থাকে, পুরাতন, অগঠিত, খুব একটা ভালোভাবে তৈরি হয় নাই সবকিছু, এরকম এই দশাটাকে প্রোপ্লাস্টিড। আর প্লাস্টিড বুঝায় হচ্ছে ভালো, সুগঠিত। ওকে, আচ্ছা, ওকে, এত কিছু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার এটা? এবার আসো, এবার আমরা কি করব, আমরা হচ্ছে ওর কাজ পড়ব। ভাজক টিস্যু তোমার দেহে কি কাজ করে, ভাজক টিস্যু তোমার দেহে কি কাজ করে সেটা নিয়ে আমরা জানবো। ঠিক আছে, ভাজক টিস্যুর কাজ সম্পর্কে আমরা ধারণা রাখবো। ওকে, তো দেখো ভাজক টিস্যুর কাজ নাম্বার 1, 1 নম্বর কাজ, কি কাজ করে ভাজক টিস্যু? ভাজক টিস্যু হচ্ছে যে কোনো কিছুর দৈর্ঘ্যে বৃদ্ধি করে। কি করে? দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। দৈর্ঘ্যে কি ঘটায়? বৃদ্ধি ঘটায়। দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় কে? ভাজক টিস্যু। ভাজক টিস্যু কি করে? দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই ভাজক টিস্যু কি করে? একটা হচ্ছে লম্বা, দৈর্ঘ্যে বৃদ্ধি করলো, প্রস্থে, কি বলছে? প্রস্থে বৃদ্ধি ঘটায়। প্রস্থে বৃদ্ধি ঘটায়। তাহলে দৈর্ঘ্যও বাড়বে, লম্বা বাড়বে, প্রস্থ বাড়বে। তারপরে মনে রাখবা কি করে? সে ক্ষত স্থান পূরণ করে। তাহলে যে ধরো উদ্ভিদের কোনো অংশ ক্ষত হয়ে গেল, ক্ষত স্থান পূরণ করে কে? এটা ক্ষত স্থান পূরণ করে। ওকে, এটা গেল। 4 নম্বর পয়েন্ট, সে কি করে? সে এই ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু রূপান্তরিত হয়। মানে ভাজক টিস্যুগুলা যখন আর বিভাজন করতে পারে না, শেষ ভাই আমি ক্লান্ত, আর পারতেছি না, তখন স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়। তাহলে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়। তাহলে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটে। ওকে, এই কথাটা বলছে।
কি বইয়ে অনেকগুলো দেওয়া আছে, বইয়ে আছে 11টা 12টা 13টা, আমি দিছি 10টা। হ্যাঁ, এগুলাই এনাফ। হ্যাঁ, ওকে, মনে থাকবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, গেল তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেলছি, রাইট? এই জিনিসটা বুঝে ফেলছি। এখন আসো তাহলে এবার আমরা ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস নিয়ে পড়বো। এবার কি পড়বো আমরা? ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস নিয়ে পড়বো। হুম, এটা থেকে পড়বো। খেয়াল করো, এই জিনিসটা থেকে আমরা পড়বো। ওকে, এবার দেখো উৎপত্তি অনুসারে আমাকে কি বলছে। উৎপত্তি অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? উৎপত্তি অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি, তাই না? উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করি: প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। তো প্রো, প্রাইমারি, সেকেন্ডারি, প্রো, প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে? দেখো তাহলে এই প্রো মেরিস্টেম, তারপরে কি প্রাইমারি মেরিস্টেম, তারপরে কি সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, তাহলে এই হচ্ছে 3টা ভাগ। এখন প্রো মেরিস্টেম জিনিসটা কি? খেয়াল করো, উৎপত্তি। দেখো কথার মধ্যে একটা জিনিস লুকায়িত আছে, উৎপত্তি মানে কোথা থেকে সে তৈরি হয়েছে। তাহলে প্রো মেরিস্টেম এটা হচ্ছে, হ্যাঁ, ওর মূল মূল বা কাণ্ডের মূল বা কাণ্ডের শীর্ষদেশ থেকে এটা তৈরি হয়েছে। মূল বা কাণ্ডের শীর্ষ দেশ থেকে উৎপত্তি হলে এটাকে বলা হয় প্রোমেরিস্টেম। ঠিক আছে? তাহলে আমাকে কি বলছে বুঝতে পারছো? মূল বা কাণ্ডের শীর্ষ দেশ থেকে যেটার উৎপত্তি হয়েছে সেটাকে বলা হয় প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম। আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় প্রাইমারি মেরিস্টেমটা কি, ওকে, দেখো আমাকে যদি বলে প্রাইমারি মেরিস্টেম জিনিসটা কি, তাহলে দেখো আমি কি বলবো। প্রাইমারি মেরিস্টেম হচ্ছে যেটা ভ্রূণীয় অবস্থায়, ভ্রূণাবস্থায় যে টিস্যুটা থাকে, ওকে, খেয়াল করো, যেই টিস্যুটা ভ্রূণাবস্থাতেই উৎপত্তি লাভ করে, মানে ওর উৎপত্তিটা কোথায় থেকে হয়? ভ্রূণাবস্থায়। ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, তাহলে এটাকে কি বলে? ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, এটাকে বলা হয় প্রাইমারি মেরিস্টেম। কি বলা হয়? প্রাইমারি মেরিস্টেম। তাহলে ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করলে এটাকে আমরা বলি প্রাইমারি মেরিস্টেম। ওকে, প্রাইমারি মেরিস্টেম। আর সেকেন্ডারি মেরিস্টেম মানে কি? সেকেন্ডারি, সেকেন্ডারি সবসময় মানে কি? আরেক জায়গা থেকে হয়েছে। মানে একটা তো বললাম ভ্রূণাবস্থায়, মানে একদম সে যখন ছোট্ট অবস্থা ছিল তখন যে টিস্যুটা তৈরি হয় এটাকে বলা হয় প্রাইমারি। মূল বা কাণ্ডের শীর্ষ দেশ থেকে, ওই জায়গা থেকে যেই টিস্যুটা তৈরি হয় প্রোমেরিস্টেম, বা এটার আরেকটা নাম হচ্ছে প্রারম্ভিক, প্রারম্ভিক ভাজক টিস্যু। ঠিক আছে? আর সেকেন্ডারি ভাজক টিস্যুটা কি? সেকেন্ডারি ভাজক, সেকেন্ডারি মানে হচ্ছে যে তোমার আমরা বলি যে স্থায়ী টিস্যু যদি কখনো, স্থায়ী টিস্যু থেকে, স্থায়ী টিস্যু, চিন্তা করো, নরমালি স্থায়ী টিস্যু কখনো বিভাজন হয় না, তবে কিছু কিছু স্থায়ী কোষ টিস্যু থেকে ভাজক টিস্যু উৎপন্ন হয়। স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হওয়া কোষকে বলা হয় সেকেন্ডারি টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো কি বলছে, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু এটা কি? এটা হচ্ছে যে স্থায়ী টিস্যুগুলা যখন কোনো সময় ধরো ওর কিছু কারণে উদ্দীপিত হয়, উদ্দীপিত হয়ে ওরা বিভাজন করে, ওরা যখন স্থায়ী টিস্যু যখন বিভাজন করে তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি, ওকে, সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে,
মনে থাকবে? এই জিনিসটা দেখো, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। প্রো, প্রাইমারি, সেকেন্ডারি, তিনটা তিন জায়গা থেকে উৎপত্তি লাভ করছে। ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখবো যে তোমার প্রাইমারি মেরিস্টেম কি, প্রো মেরিস্টেম কি, আর সেকেন্ডারি মেরিস্টেম কি। বুঝছো কিনা বলো? হুম, আচ্ছা। এখন এই চ্যাপ্টারের দুইটা ক্লাস। আচ্ছা, তো এবার আসো যে আমি যখন এইগুলা বলতেছি, এখন এখানে কিছু ব্যাপার প্রাইমারি মেরিস্টেম নিয়ে কিছু তথ্য আমাকে জানতে হবে। যেমন বলছে এই টিস্যুটা আজীবন বিভাজনক্ষম থাকে। আজীবন কি থাকে? ওরা বিভাজনক্ষম থাকে। ওরা আজীবন বিভাজনক্ষম থাকবে। তাহলে ওরা কি হবে? ওরা আজীবন তোমার বিভাজনক্ষম থাকবে। এই কথাটা বলছে, এরা আজীবন বিভাজনক্ষম। হ্যাঁ, আজীবন বিভাজনক্ষম। আচ্ছা, এরপরে এইখানে প্রোমেরিস্টেমের বেলায় কি বলছে যে এই টিস্যুগুলা এদের থেকেই বৃদ্ধি শুরু হয়। এদের থেকেই বৃদ্ধি, একটা উদ্ভিদের বৃদ্ধি শুরু হয় এখান থেকে, এই টিস্যুগুলা থেকে উদ্ভিদের বৃদ্ধি শুরু। বৃদ্ধি শুরু, ঠিক আছে? বৃদ্ধি শুরু। ওকে, এই এটা ক্লিয়ার? তাহলে এদের থেকেই বৃদ্ধিটা শুরু হয়। এটা যে বৃদ্ধিটা শুরু হয় এখান থেকে। হ্যাঁ, সব স্থায়ী টিস্যু কি আগে ভাজক টিস্যু ছিল? ইয়েস, সব স্থায়ী টিস্যু তৈরি হয়েছে ভাজক টিস্যু। যখন ভাজক টিস্যুগুলা আর উদ্দীপনা করতে পারে না, মানে ওরা যখন বিভাজনের সব ক্ষমতা ওদের শেষ, তখন এদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। ঠিক আছে? মানুষ যেমন চাকরি বাকরি করলে, খেয়াল করো, মানুষ যেমন চাকরি বাকরি করার পরে ধরো 60-50 বছর বয়সে গিয়ে আর চাকরি করব না, শেষ, রিটায়ারমেন্ট শেষ। তাহলে এরকম ব্যাপার হচ্ছে ভাজক টিস্যু বিভাজন হইতে 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 একটা টাইমে গিয়েও রিটায়ারমেন্টে চলে যায়। কিসে যায়? রিটায়ারমেন্ট। যার ভাই আমি আর বিভাজন করব না, আমার শেষ। তাহলে ওইটুকু পর্যন্ত। ঠিক আছে, মনে থাকবে? দেখছো মেডিকেলের জন্য জিকে কোনগুলা টপিক ইম্পর্টেন্ট? এই যে কোনখানের মাঝখানে কি, কিসের মাঝখানে কি জিজ্ঞাসা করো। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার কিনা বলো? সকল টিস্যুর জন্ম ভাজক টিস্যু থেকেই। সকল, ফাহিম মুনতাসির, সকল টিস্যুর জন্ম ভাজক টিস্যুই হচ্ছে তোমার মানে আসল টিস্যু। ওর থেকেই সবকিছু। ওকে, ওর থেকেই সবকিছু। আচ্ছা, প্রোমেরিস্টেমের অপর নাম প্রারম্ভিক। ইয়াপ, প্রারম্ভিক। আচ্ছা, ক্লিয়ার? আমরা দেখো এইটা নোট করা হয়েছে কিনা, বা তোমরা মানে স্ক্রিনশট নিবা কিনা বলো। হ্যাঁ, এখন এই সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণগুলা কি কি? আসো, উদাহরণগুলো আমরা একটু জানি। ওর উদাহরণ কোথায় পাওয়া যায়, মানে কাদের মধ্যে সেকেন্ডারি ভাজক টিস্যু পাবা? এটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কি বলা হয়? কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে, এখন একজন বলছিল না ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম কি? এক ধরনের ভাজক টিস্যু। হ্যাঁ, আরেকটা কর্ক ক্যাম্বিয়াম থাকে, আরেকটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে তোমার দুইটা জিনিস ও সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। দেখো, এবার তোমাদের মনে হইতে পারে ভাইয়া কর্ক ক্যাম্বিয়াম, তো কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এগুলো কি জিনিস, বুঝি না। আসো, কর্ক ক্যাম্বিয়াম জিনিসটা কি আসলে? কর্ক ক্যাম্বিয়াম এটা হচ্ছে যে তোমার, আমরা বলে থাকি, খেয়াল করো, কর্ক ক্যাম্বিয়ামটা কি? এই যে ওর বাকল, গাছের বাকল ছিল না, এই বাকলের ধরো বাইরের এগুলো হচ্ছে কর্ক। ওই যে বাকল যেটা বলে, বাকল, উদ্ভিদের বাকল, এই জায়গাটা হচ্ছে কর্ক। ফেটে ফেটে যায়, একটু ফাটা ফাটা থাকে না? গাছের বাকল দেখছি একটু ফাটা ফাটা থাকে, এটাকে কর্ক।
আর এর নিচে এইখানে যে টিস্যু ভাজক টিস্যুগুলো থাকে এগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম। তাহলে এই জিনিসটাকে, কর্কের নিচে যে আমার টিস্যুটা থাকে এটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। ওকে, এটাকে আমরা কি বলি? কর্ক ক্যাম্বিয়াম। মনে থাকবে? কি বলি? কর্ক ক্যাম্বিয়াম। হ্যাঁ, সেকেন্ডারি ভাজক টিস্যু ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়, স্বাভাবিক না? সেকেন্ডারি ভাজক টিস্যু কি তোমার কিসের পরে তৈরি হয়? মানে এটা স্থায়ী টিস্যু থেকে তারপরে তৈরি হয়। তার মানে আগে স্থায়ী টিস্যু তৈরি হতে হবে, তারপরে ওইটা থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু পরে আস্তে 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 তৈরি হয়। তো এই কারণে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যুগুলা অনেক পরে গিয়ে তৈরি হয়। ওকে, আচ্ছা, কারণ আগে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু হবে, ওই স্থায়ী টিস্যু থেকে তারপরে আবার তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু হবে। তাহলে সময় লাগবে না? সময় তো লাগবে। আচ্ছা, কর্ক কি? কর্ক একটা টিস্যু। কর্ক একটা টিস্যু, আবরণ, বাইরের যে ওর আবরণটা কর্ক, আর ওর নিচে যে টিস্যুটা থাকে ভাজক টিস্যু, এটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম। এবার আসো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, খেয়াল করো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে আমি কি বলবো? খেয়াল করো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে ইন্টারফ্যাসিকুলার জিনিসটা কি বলতো? হ্যাঁ, ইন্টারফ্যাসিকুলার কি জিনিসটা কি? বান্ডেল। ফ্যাসিকল মানে কি? খেয়াল করো একটু। ফ্যাসিকল মানে হচ্ছে বান্ডল। ফ্যাসিকল মানে কি? বান্ডল, রাইট? ফ্যাসিকল মানে কি? বান্ডল। তাহলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, তার মানে এই যে ইন্টারফ্যাসিকুলার, এই যে বান্ডেল, ধরো এটা জাইলেম ফ্লোয়েমের বান্ডেল, জাইলেম ফ্লোয়েমের যে বান্ডেল, ঠিক আছে, জাইলেম ফ্লোয়েমের যে বান্ডেল, এই বান্ডেলগুলোর মাঝামাঝি, এই বান্ডেলগুলোর মাঝে যে আমার টিস্যুটা থাকে এটাকে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। মানে দুইটা বান্ডেল, ফ্যাসিকল মানে বান্ডেল, তাহলে এই যে ফ্যাসিকল জাইলেম ফ্লোয়েমের বান্ডেলগুলোর মাঝে আমার যেই ভাজক টিস্যুটা থাকে সেটাকেই বলা হয় ইন্টার। ইন্টার মানে কি? আন্ত, বলে না আন্ত। মানে এই যে বান্ডেলগুলোর মধ্যবর্তী মধ্যবর্তী বান্ডেলগুলোকে কি বলা হয়? ফ্যাসিকুলার। তাহলে এই যে ফ্যাসিকুলার, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মূলত বুঝায় একটা ভাজক টিস্যুকে। একটা ভাজক টিস্যুকে কি বুঝায়? ক্যাম্বিয়াম। ওকে, ওকে, ঠিক আছে। ইন্টারফ্যাসিকুলার কি টিস্যু? ইন্টারফ্যাসিকুলার কি টিস্যু না? বললাম তো ইন্টারফ্যাসিকুলার নামটা কেন হয়েছে, কারণ এই ভাজক টিস্যুটা থাকে কোথায়? জাইলেম ফ্লোয়েমের যে বান্ডেলগুলো থাকে ওদের মাঝামাঝি। এই কারণে বান্ডেল ইংরেজি হচ্ছে বলা হয় ফ্যাসিকল, বায়োলজিতে মানে বোটানিতে ফ্যাসিকল বলা। আর এদের মাঝে যেহেতু ইন্টার, ইন্টার মানে কি? আন্ত, বলে না আন্ত স্কুল প্রতিযোগিতা, তাহলে আন্ত মানে দুইটার মধ্যবর্তী। তাহলে এই যে দুইটার মধ্যবর্তী জিনিসটাকে কি বলা হয়? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে ভাইয়া একটা ভাজক টিস্যু। সহজ কথা, ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। আচ্ছা, গেল। এবার আসো অবস্থান অনুসারে। কি বলছে? অবস্থান অনুসারে কি? তাহলে অবস্থান অনুসারে দেখতেই পাচ্ছ, অবস্থান মানে টিস্যুটার অবস্থানটা কই, টিস্যুটার অবস্থান কই সেই অনুযায়ী আমরা ভাগ করি। তো দেখো, একটা হচ্ছে শীর্ষস্থ, একটা হচ্ছে নিবেশিত, একটা হচ্ছে কি পার্শ্বীয়। ঠিক আছে, একটা কি পার্শ্বীয়। ওকে, পার্শ্বীয়। তো তিনটা ধরন, নিবেশিত, শীর্ষস্থ আর একটা হচ্ছে পার্শ্বীয়। তাহলে শীর্ষস্থ মানে মানে কি? মানে ধরো মূল বা কাণ্ডের শীর্ষে থাকবে। কোথায় থাকবে? মূল বা কাণ্ডের শীর্ষে থাকবে, এটাকে বলা হয় শীর্ষস্থ। শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু। আচ্ছা, তারপরে দেখো বলছে নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু কি? নিবেশিত মানে হচ্ছে মাঝামাঝি।
নিবেশিত মানে কি বলতো? মাঝামাঝি। ওকে, নিবেশিত মানে কি? মাঝামাঝি। ওকে, দেখো তার মানে নিবেশিত এটার ইংলিশ নাম আমরা কি বলি? ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি। আচ্ছা, তো কিসের মাঝামাঝি? খেয়াল করো, কিসের মাঝামাঝি? দুইটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী। দুইটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী। ঠিক আছে, দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী টিস্যুটাকে বলা হয় নিবেশিত ভাজক টিস্যু। হ্যাঁ, নিবেশিত ভাজক টিস্যু। তাহলে দেখো, দুইটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী যে টিস্যুটা থাকে এটাকে বলা হয় নিবেশিত, মানে দুইটার মাঝামাঝি, মাঝামাঝি জায়গায়। যেমন দেখো, আমি এখানে তোমাদের বুঝাই যে ধরো এইটা হচ্ছে একটা স্থায়ী টিস্যু, এটা কি একটা স্থায়ী টিস্যু, আর এইদিকে ধরো আরেকটা স্থায়ী টিস্যু, রাইট? তাহলে এইখানে একটা স্থায়ী টিস্যু, এইখানে একটা স্থায়ী টিস্যু। এখন এদের মাঝামাঝি যেই টিস্যুটা থাকবে এটাকে বলা হয় নিবেশিত। এটাকে কি বলা হয়? নিবেশিত। ওকে, কি বলবো এটাকে? নিবেশিত ভাজক টিস্যু। ওকে, ক্লিয়ার? নিবেশিত ভাজক টিস্যু, মনে থাকবে? তাহলে একজন বলছে মেরিস্টেম আর ক্যাম্বিয়ামের স্পেসিফিক ডিফারেন্স কি? ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের মেরিস্টেম, এটা মনে রাখবা। ক্যাম্বিয়াম এক ধরনের মেরিস্টেম। মেরিস্টেম হচ্ছে মাতা, ক্যাম্বিয়াম হচ্ছে কন্যা। ওকে, ওকে, ক্যাম্বিয়াম হচ্ছে মেরিস্টেমেরই একটা ধরন, একটা প্রকার বলতে পারো ক্যাম্বিয়াম। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো। হ্যাঁ, তুমি এই জিনিসগুলা, এই যে নিবেশিত দুইটার মাঝামাঝি স্থায়ী টিস্যুর মাঝে আমার এরকম একটা ভাজক টিস্যু থাকবে, এটা কোথায় থাকে বলতে পারবা? হ্যাঁ, এগুলো কোথায় থাকে? তোমার এগুলো থাকে হচ্ছে বাঁশে। বাঁশে থাকতে পারে, আবার ঘাস জাতীয় উদ্ভিদ। তো এক কথায় ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে বাঁশ আছে, তো ঘাস জাতীয় উদ্ভিদে এই নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যাবে এটা? ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস। তারপরে কোথায় পাওয়া যাবে? ঘাস জাতীয় উদ্ভিদে পাওয়া যাবে। তারপরে পাতার বোটায় এই নিবেশিত ভাজক টিস্যু থাকে। পাতার বোটায়, ঠিক আছে, পাতার বোটায়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার উদ্ভিদের পত্রমূলে। কোথায়? পাতার মূলে, পত্রমূল, উদ্ভিদের পত্রমূলে এগুলাতে থাকে। তাহলে কোথায় কোথায় এই নিবেশিতটা পাওয়া যায় এইটা মনে রাখবো, যে আমার নিবেশিত এই সকল জায়গায় এটাকে পাওয়া যাবে, এই কথাটা বলছে। আচ্ছা, তো শীর্ষস্থ ভাজক টিস্যু আমরা বলতেছি যে এটা হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে থাকে, এবং এটাকে বলা হয় এরা এক ধরনের প্রাইমারি টিস্যু। এরা কোন ধরনের টিস্যু? এরা এক ধরনের প্রাইমারি টিস্যু। ঠিক আছে, এরা কোন ধরনের টিস্যু? প্রাইমারি টিস্যু। এরা হচ্ছে প্রাইমারি টিস্যু। ওকে, এগুলার 3D অ্যানিমেশন না, উদ্ভিদ বিজ্ঞানের এগুলাতে 3D অ্যানিমেশন দেখে তোমার লাভ নাই। আমি যে ছবি এঁকে তোমারে বুঝাবো এইটাই তোমার জন্য মানে সবচেয়ে বেশি কার্যকরী, কারণ এখানে 3D ছবি এনে তোমার লাভ নাই। মানে তুমি এরকমই ছবি দিবে, জাস্ট এইটারই একটা ছবি দিবে। জুওলজিতে কাজে দেয়, যেমন হচ্ছে যে অনেক কালারফুল অঙ্গ টঙ্গ বোঝা যায়। উদ্ভিদ বিজ্ঞানে এগুলা কিছু বোঝা যায় না, মানে ওই সেম আমি আঁকবো যেটা ওরা ওইখানে ওটা এঁকে মেকে ওগুলা দিয়ে রাখছে। তো ওইখানে কালারফুল 3D কিছু নাই, সো থাকলে ইয়ে করা যেত। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তো এগুলাতে পাওয়া যায়। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছো কিনা দেখো তো। হুম, বলো। বলো কি? এটুকু বুঝা গেছে কিনা? আচ্ছা,
ওকে, তাহলে একজন বলছে ভাই পর্ব সন্ধিতেও থাকে। হ্যাঁ, পর্ব সন্ধি জিনিসটা কি? এই যে দেখো এখানে আরেকটা কথা বলছে, পর্ব সন্ধিতেও পাওয়া যায়, পর্ব সন্ধিতে থাকে। তাহলে পর্ব সন্ধি মানে কি? কাণ্ডের যে জায়গা থেকে পাতাটা হয়েছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা পর্ব সন্ধি বলি। ঠিক আছে, পর্ব সন্ধি কাকে বলা হয়? দেখো, পর্ব সন্ধি বলা হয় যেই জায়গা থেকে কাণ্ডের, খেয়াল করো, ধরো এটা কাণ্ড, কাণ্ডের যেই জায়গাটা থেকে পাতা বের হয়েছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলি পর্ব সন্ধি। এই যে এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে আমরা বলি পর্ব সন্ধি। তাহলে যেই জায়গাটা থেকে পাতা তৈরি হয়েছে এই জায়গাটাকে আমরা বলি কি? পর্ব সন্ধি। ওকে, তাহলে কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় সেটাকে বলা হয় পর্ব সন্ধি। এগুলো মনে রাখবা। তাহলে ঘাস পাতার বোটায়, পাতার গোড়ার মূলের একদম, তারপরে হচ্ছে যে পর্ব সন্ধিতে থাকে। ওকে, আচ্ছা, ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ফাইন। ওকে, হ্যাঁ, হর্সেটাইলেও থাকে, হর্সেটাইলেও থাকে, ইয়াপ, হর্সেটাইলেও থাকে। তবে হর্সেটাইল গুলা হচ্ছে যে তোমার এক ধরনের উদ্ভিদ আর কি, অনেকটা ঘাসের মতোই দেখা যায়, একটু লতা পাতার মতো, ঘাসের মতো এরকম লম্বা লম্বা উঠে থাকে, এগুলাকে বলা হয় হর্সেটাইল। কি বলা হয়? হর্সেটাইল। হর্সেটাইলেও থাকে। তাহলে কোথায় কোথায় থাকে? এই যে এই জায়গাগুলোতে থাকে, 1 2 3 4 5, এই জায়গাগুলো হর্সেটাইল হচ্ছে। হর্সেটাইল কি? একটা জিনিস বলি, হর্সেটাইল অনেকে চিনবা না, এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা কান, এই এর মতো ঘাসের মতো এরকম লম্বা লম্বা হয়ে থাকে, এই এরকম মাঝখানে মাঝখানে এরকম দেখা যায়, এগুলোকে বলা হয় হর্সেটাইল, লম্বা লম্বা উঠে দাঁড়ায় থাকে। হ্যাঁ, এই উদ্ভিদগুলোকে হর্সেটাইল বলা হয়। ঠিক আছে, হর্সেটাইল মনে থাকবে। তাহলে এই ঘাস পাতা পত্রমূল হর্সেটাইল, কারণ দেখবা এদের মধ্যে এরকম থাকে, এই যে নিবেশিত, এগুলো হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, এই যে মাঝখানে মাঝখানে দেখছো, এগুলো হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। আচ্ছা, মানে দুইটার মাঝখানে থাকে নিবেশিত। এখন আসো পার্শ্বীয়। তাহলে পার্শ্বীয়টা কি? উদ্ভিদের পার্শ্ব দিকে থাকে। তাহলে উদ্ভিদের কোন দিকে থাকে? এটা পার্শ্ব দিকে থাকে, পার্শ্ব দিকে এটা থাকে, এইটাকে বলা হয় পার্শ্বীয়। তাহলে পার্শ্ব দিকে থাকে, ধরো ওই উদ্ভিদের পার্শ্ব দিকে থাকে, তো পার্শ্ব দিকে থাকলে সে কি হবে? প্রস্থে বড় হবে, প্রস্থে বড় হবে, তাই না? তাহলে পার্শ্ব দিকে থাকে এবং এর ফলে এটা প্রস্থে বড় হয়, প্রস্থে চওড়া হয়, প্রস্থে কি হয়? চওড়া হয়। ঠিক আছে, প্রস্থে চওড়া হয়, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার পার্ট। ওকে, হ্যাঁ, তাহলে মনে থাকবে। এইটা গেল আমাদের ইজি। এবার আসো কোষ বিভাজন অনুসারে। এবার আমাকে কি বলছে? কোষ বিভাজন অনুসারে। হ্যাঁ, আচ্ছা, আসো তো কোষ বিভাজন অনুসারে আমরা ফার্স্টে বলি কি? মাস। দেখো আমাকে বলছে মাস ভাজক টিস্যু। তো মাস ভাজক টিস্যু বলতে কি বুঝায়? কোষ বিভাজন তল, তার মানে তার কিভাবে তার কোষ বিভাজনটা হচ্ছে, কয়টা তলে কোষ বিভাজন হয়। তাহলে মাস ভাজক টিস্যু, এটা মনে রাখবা, এটা হচ্ছে সব তলে বিভাজন হয়, সব তলে বিভাজন হয়। তার মানে কোনো কোনো সময় বিভাজনটা এক তলে হয়, একটা তল বরাবর হয়, কোন সময় দুইটা তল বরাবর হয়, কিন্তু মাস, মাস ভাজক টিস্যু সব দিকে হবে, সব তলে, সব তলে বিভাজন হবে, সব দিকে বিভাজন। অর্থাৎ সব তলে বিভাজন বলতে আমি এরকম ধরো এর এরকম এইদিকে 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 সব দিকে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সব দিকে বাড়তেছে, সব দিকে বাড়বে, এটাকে বলা হয় মাস ভাজক টিস্যু। এখন যদি কারো এই মাস ভাজক টিস্যুতে এই সব দিকে টিস্যুর পরিমাণ বাড়তে থাকে, সব দিকে যদি তার টিস্যুর পরিমাণ বাড়তে থাকে, তাহলে সে কি হবে বলতো? তাহলে বলা হয় যে মাস ভাজক টিস্যুতে যেহেতু সব তলে তার বিভাজন হতে পারতেছে, সব দিকে তার বিভাজন হতে পারতেছে, সো মাস ভাজক টিস্যু কারণে ঘনত্বে বৃদ্ধি প্রাপ্ত হয়। কি হয়? তার ঘনত্বে বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে ওর ঘনত্বে বড় হয়। কিসে বড় হয়? ঘনত্বে। তাহলে ওর কিসে বড় হবে? ঘনত্বে বড় হবে।
ঠিক আছে, ঘনত্বে বড় হবে। আচ্ছা, ক্লিয়ার? এটা গেল। তাহলে ঘনত্বে বড় হয় হচ্ছে মাস ভাজক, মানে ঘনত্ব বাড়ে, ওর খালি বাড়ে, ঠিক আছে, বাড়ে। এখন আসো, এই মাস ভাজক টিস্যু তোমার কি হবে বলতো? মাস ভাজক টিস্যুর এর পরে তোমার এখান থেকে ওর কি হয়, মানে কোথায় পাওয়া যায়? ওকে, আসি কোথায় পাওয়া যায়। তুমি চিন্তা করো, সব দিকে যেহেতু বিভাজন হয়, তাহলে এই জিনিসটা এমন জায়গায় থাকবে যেখান থেকে সবকিছু খালি বিভাজন হবে, মানে এত বড় একটা ঘন জিনিস হবে, তাই না? এমন জায়গাতেই আমার মাছ ভাজক টিস্যুটা থাকবে। তাহলে আমরা জানি কোথায় কোথায় থাকে, ওর কোথায় কোথায় পাওয়া যায়। আমি যদি একটু বলি, দেখো, ও পাওয়া যাবে হচ্ছে রেণুথলি। রেণুথলি, তাহলে এই যে রেণুথলি, এটা কি? এটা কি হয়? সব দিকে মানে ওর বাড়তে হয়। ওর খালি লম্বা চওড়া হলে হবে না, লম্বা চওড়া সব ক্ষেত্রফল ওর সব কিছু বাড়তে হবে। তো এটা হচ্ছে রেণুথলি। তারপরে উদ্ভিদের ভিতরে একটা অংশ থাকে মজ্জা। মজ্জা, তো এই মজ্জার অংশটাও এরকম সব দিকে বাড়ে। তাহলে এখানেও আমার কি দরকার? মাছ ভাজক টিস্যু দরকার, যেটা কিনা সব তলে বাড়বে, সব দিকে বাড়বে, বাড়তে থাকবে, বিভাজন হইতে থাকবে। এরপরে থাকে, তুমি চিন্তা করো, কি বলছে? বর্ধনশীল ভ্রূণ। কি বলছে দেখো তো ভাইয়া? বর্ধনশীল ভ্রূণ বলছে। তাহলে বর্ধনশীল ভ্রূণ মানে কি? বর্ধনশীল ভ্রূণ মানে হচ্ছে যে এখানে আমাকে বলছে এই ভ্রূণটা মানে আস্তে 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 কি হবে, এটার বর্ধিত হবে। বর্ধনশীল ভ্রূণ মানে হচ্ছে সে আস্তে আস্তে এরকম বর্ধিত হবে। তাহলে যেই জিনিসটা খেয়াল করো সবাই, যে জিনিসটা আমার এইরকম করে বাড়তেছে বাড়তেছে, তাহলে সেই জিনিসটা কি হবে? মাছ ভাজক টিস্যু থাকবে না, একটা বর্ধনশীল ভ্রূণ। ভ্রূণ কি সব দিকে বাড়া লাগে, তাহলে একটা ভ্রূণে মাছ ভাজক টিস্যু দরকার, তাই তো? হ্যাঁ। এরপরে আসো, আরেকটা বলছে আমাকে শস্য টিস্যু। খেয়াল করো সবাই, শস্য টিস্যু। শস্য, শস্য মানে কোনটা বলো তো? এই যে তুমি বীজের ভিতরের যে অংশটা থাকে না, একটা বীজ, এই বীজের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় শস্য। একটা বীজের ভিতরে যে টিস্যুটা থাকে এটাকে বলা হয় শস্য। এখন শস্য তো সব দিকেই বাড়ে, শস্য কি খালি লম্বা হয় এমন না, শস্যের ওভারঅল আয়তনটা, হ্যাঁ, শস্য ওভারঅল আয়তনটাকে বাড়ায়। শস্য কি করে? ওভারঅল আয়তনটাকে বাড়াবে। আচ্ছা, মজ্জা মানে কি? মজ্জা বুঝাইতে গেলে তোমাদের অনেক দূরে চলে যাইতে হবে, তো আমি এখন ওইটা দূরে যাচ্ছি না। তো মজ্জা হচ্ছে উদ্ভিদের ভিতরের একটা লেয়ার, কোষের একটা লেয়ার, এটা হচ্ছে মজ্জা। আপাতত এতটুকু জানো, ওকে? মজ্জা কি? মজ্জা হচ্ছে ওর ভিতরের, উদ্ভিদের ভিতরের একটা লেয়ার হচ্ছে মজ্জা, একটা ভিতরে আছে। এটা নেক্সট ক্লাসে তোমরা পড়বা মজ্জা, এই কারণে এখন বুঝতেছো না। এখন ওইটা মজ্জা বুঝাইতে গেলে তোমার নেক্সট ক্লাসের আধা ঘন্টা চলে যেতে হবে, মানে ওই টপিকে যাইতে হবে, নাহলে বুঝবা না। তো আপাতত মজ্জাটা রাখো, নেক্সট ক্লাসে এটা বুঝে যাবা, অটোমেটিক বুঝে যাবা, ওকে? জাস্ট এটা মনে রাখো, এটা হচ্ছে কোষের একটা স্তর, স্তর মজ্জা, ওকে? মজ্জা বুঝি নাই? মজ্জা, মজ্জা হচ্ছে ওর ভিতরের একটা কোষের স্তর। এতটুকু আপাতত রাখো, বাকিটা পরে নেক্সট ক্লাসে বুঝবা, কারণ এটা বুঝাইতে গেলে ওটার পুরো টপিকটা বুঝাইতে হবে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র পুরাটা বুঝাইতে হবে। আচ্ছা, তো আপাতত এইটুকু মনে রাখো, রেণুথলি, রেণুথলি যেটা একটা থলির মতো রেণু থাকে। বর্ধনশীল ভ্রূণ, আস্তে আস্তে যেটা বর্ধন হবে, বড় হচ্ছে, ভ্রূণটা এরকম বড় হচ্ছে, এই ভ্রূণটাতে আমার মাছ ভাজক টিস্যু। শস্য টিস্যু কি বলছে? বীজের ভিতরে যে টিস্যুটা থাকে, বীজের ভিতরে সেটাকে, হ্যাঁ, বীজের ভেতরের টিস্যুটাকে বলা হয় শস্য। যেমন তুমি কি করছো, কাঁঠালের বীজের ভর্তা কারা খাইছো বলো তো? কাঁঠালের বীজের ভর্তা কারা খাইছো? কে বলতে পারবা দেখি, বলো। কাঁঠালের বীজের ভর্তা কারা খাইছো? খাইছো কাঁঠালের বীজের ভর্তা? এই কাঁঠালের বীজের ভর্তা কিন্তু তোমার হচ্ছে ওর বীজের ভিতরে যে অংশটা থাকে, এটা কিন্তু হচ্ছে কি? এটা হচ্ছে শস্য, ওকে? এটা হচ্ছে কি? শস্য। আচ্ছা, এই তো। তাহলে ওই যে বীজের ভিতরে যে টিস্যুটা থাকে না, যেটা আমরা খাই ভর্তা করে, এইটা হচ্ছে তোমার শস্য। আচ্ছা, এন্ডোস্পার্ম মানে শস্য, এন্ডোস্পার্ম মানেই শস্য, এই যে এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম,
হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো এবার আমরা বলি প্লেট। এবার আমরা কিসে যাব? প্লেট ভাজক টিস্যু। প্লেট, তাহলে প্লেট ভাজক টিস্যু কয়টা তলে বিভাজন হয়? দুইটি তলে বিভাজন হয়। তাহলে প্লেট ভাজক টিস্যুর কয়টা তলে বিভাজন হবে ভাইয়া? দুইটি তলে বিভাজন হবে। তাহলে তুমি চিন্তা করো, প্লেট ভাজক ওর একদিকে এইভাবে বিভাজন হবে, এইদিকে বিভাজন হবে, মানে দুইটা তল বরাবর বিভাজন হলে আমরা কি বলতে পারি আমরা ওর কি বলতে পারি বলতো? দুইটা তলে যদি বিভাজন হয় তাহলে আমরা বলতেই পারি যে প্লেট ভাজক টিস্যু এটা কি হবে? দুইটি তলে যদি বিভাজন হয়, ওর কি হচ্ছে? দুইটা তলে এরকম করে বিভাজন হচ্ছে, ঠিক আছে? দুইটা তলে এরকম করে বিভাজন হচ্ছে, তাহলে আমরা কি বলবো বলতো? প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যুর দেখো এরকম করে দুইটা তলে, তাহলে এটা থাকে কোথায়? এটার জন্য কি হবে? আয়তনে বৃদ্ধি হবে। তাহলে এটার জন্য কি হয়? আয়তন বৃদ্ধি ঘটে। ওকে, আয়তনের বৃদ্ধি ঘটে। তাহলে প্লেট ভাজক টিস্যুতে আমার কিসের বৃদ্ধি ঘটে? আয়তনের বৃদ্ধি ঘটে। আয়তনের বৃদ্ধি ঘটে। ওকে, আচ্ছা, তারপরে আমাকে কি বলছে? এই যে প্লেট ভাজক টিস্যুটা কোথায় থাকে? এটা থাকে পাতা, পাতা ও বহিঃত্বক। পাতা ও বহিঃত্বক, ঠিক আছে? তাহলে কোথায় থাকবে এটা? পাতা ও বহিঃত্বকে থাকবে, ঠিক আছে? পাতা, পাতাতে মনে রাখবা প্লেট পাতা, পতে প্লেট পতে পাতা। তাহলে পাতাতে প্লেট ভাজক টিস্যু থাকে। পাতাতে কি থাকে? প্লেট ভাজক টিস্যু থাকে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাহলে পাতা ও বহিঃত্বকে প্লেট ভাজক টিস্যু থাকতেছে। এরপরে আসো আমাকে বলছে রিব ভাজক, রিব ভাজক টিস্যু। তাহলে রিব ভাজক টিস্যু জিনিসটা কি বলতো? রিব ভাজক তার মানে একটা তলে বিভাজন হবে, একটা তলে বিভাজন হবে, একটি তলে বিভাজন হয়, একটি তলে বিভাজন হয়, তার মানে এক লাইন বরাবর এমনি বিভাজন হবে, এইভাবে একটা লাইন বরাবর, তাই না? এই বরাবর বিভাজন হবে। তো একটা তল বরাবর, ধরো একটা তল মানে কি, ধরো এই বরাবর বড় হবে, এমনি বিভাজন হচ্ছে, জাস্ট এই বরাবর একটা তল বরাবর এভাবে বিভাজন হয়। তাহলে তোমার এইখানে কি হবে? তার এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তাইলে দেখো রিব ভাজক টিস্যুর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি হয়। রিব ভাজক টিস্যুর জন্য কিসের বৃদ্ধি হবে? দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। ওকে, রিব ভাজক টিস্যুর জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি হয়। তাহলে এই কথা গেল, একটি তলে বিভাজন হবে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এখন রিব ভাজক টিস্যু আমরা পাবো কোথায় বলতো? হ্যাঁ, রিব ভাজক টিস্যু মনে রাখবা এটা পাই কোথায়? বর্ধিষ্ণু মূল। কি বলছে দেখো? বর্ধিষ্ণু মূল, ঠিক আছে, এবং মজ্জা রশ্মি। এবং কোথায়? মজ্জা রশ্মি, ঠিক আছে? বর্ধিষ্ণু মূল এবং মজ্জা রশ্মি। ওকে, এই তাহলে বর্ধিষ্ণু মূল প্লাস মজ্জা রশ্মি, বর্ধিষ্ণু মূল প্লাস মজ্জা রশ্মি। ওকে, আচ্ছা, মনে থাকবে ভাই সব তলে মানে কি? সব তলে মানে সব দিকে, এই যে এইভাবে সব এই 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 সব দিকে, সব দিকে বিভাজন হইতেছে, এমনি হইতেছে, এমনি হইতেছে, এদিকে কোষ বাড়তেছে, এদিকে কোষ বাড়তেছে, এদিকে কোষ বাড়তেছে, সব দিক থেকে কোষ খালি বাড়তেছে। আর একটি তলে মানে একদিকে বাড়তেছে, ধরো এখানে কোষ বাড়তেছে 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 একদিকে। তাহলে এই জিনিসটা থাকবে বর্ধিষ্ণু মূলে। তার মানে দেখো একটা মূল, একটা মূল এইরকম একটা মূল, তাহলে তার কি আস্তে আস্তে বড় হবে, সে কি হবে? আস্তে আস্তে বড় হবে। তাহলে যত বড় হবে তার মানে কি? ওর তল দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এইরকম তল বরাবর বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে একটি তলে বিভাজন হবে, একটি তলে বিভাজন হলে এটাকে বলা হয় কি? হ্যাঁ, রিব ভাজক টিস্যু। এবার আসো মজ্জা আর মজ্জা রশ্মি। একজন বলছে, আমি শেষ করতে দাও, মজ্জা রশ্মি কি? মজ্জা রশ্মি হচ্ছে একটা লেয়ারে এরকম রশ্মি, চিনো না?
রশ্মি কেমন হয়, ধরো একটা রশ্মি যদি আমি বলি, এইরকম একটা রশ্মি বলি, তাই না? একটা রশ্মি বললে এই যে রশ্মি লম্বা, রশ্মিটা কেমন হয়? তাহলে মজ্জা রশ্মি হচ্ছে এই যে দেখো এরকম এক স্তরের একটা রশ্মির মতো একটা গঠন, এটাকে বলা হয় মজ্জার রশ্মি। মানে যেটা এই কলমের মতো হবে, এই যে এরকম কলমের মতো হবে। এখন তাও আমি আরেকবার একটু তোমাদের এখানে বলি, দেখো মজ্জার রশ্মি নিয়ে আর মজ্জা নিয়েই তো সমস্যা। যদি এটা নেক্সট ক্লাস পড়ার পরে তোমার মনে হবে ও আচ্ছা ভাইয়া বুঝছি, এগুলো তো বাচ্চা জিনিস, তখন হুদাই প্যারা নিছিলাম, তাও তোমরা এখন মানে তোমাদের মনের শান্তি হবে না। মজ্জা ওর মজ্জা রশ্মি, তো উদ্ভিদের ভিতরে এরকম একটা গঠন থাকে, এরকম একটা গঠন থাকে, যেটা হচ্ছে যে এই যে এইদিকে তোমার কেন্দ্রের এইখানের এই কোষগুলোকে, এই লেয়ার গুলাকে, এটাকে কি বলা হয়? মজ্জা। এই জিনিসটাকে কি বলা হয়? মজ্জা। এরকম একটা অংশ থাকে উদ্ভিদের ভিতরে, টিস্যুর ভিতরে এরকম থাকে মজ্জা। এই স্তরটাকে কি বলা হয়? মজ্জা। আচ্ছা, তাহলে দেখো মজ্জাটা কেমন না, সব দিকে বিভাজন না, মজ্জাটা সব দিকে বিভাজন হওয়া। এখন ওর চার সাইড থেকে এইরকম মজ্জা রশ্মি হচ্ছে এইগুলা লম্বা লম্বা এরকম থাকে, এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। এই লম্বা লম্বা জিনিস লেয়ার গুলাকে কি বলা হয়? মজ্জা রশ্মি। ঠিক আছে, মজ্জা রশ্মি। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মনে থাকবে। ওকে, ক্লিয়ার সবার? হ্যাঁ, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, এই জিনিসটা বুঝা গেল এবার। মজ্জার মজ্জার রশ্মি বলেন, মজ্জা আর মজ্জার রশ্মি কি বুঝা গেল কিনা? হ্যাঁ বলো তো। আচ্ছা, গেল এটা। এখন আসো কাজ অনুসারে, কাজ অনুসারে, হ্যাঁ দেখো কি করে। তো কাজ অনুসারে আমরা আরেকটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রোটোডার্ম, সহজ কথা চিন্তা করো, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম। তো প্রোটোডার্ম, ডার্ম মানে কি খেয়াল করো, ডার্ম, ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। কাজ অনুসারে ওরা কি কাজ করে ভাই, ওরা কাজ কি? এতক্ষণ তো বিভাজন তল অনুসারে, এবার আসো কিছু ভাজক টিস্যু, ওদের কাজ অনুসারে আমরা আবার ভাগ করি যে ওর কাজ কি। প্রোটোডার্ম, ওর কাজ হচ্ছে ভাই, ডার্ম মানে ত্বক, তাহলে প্রোটোডার্ম থেকে ত্বক সৃষ্টি হয়। তাহলে উদ্ভিদের যে ত্বক, মানে উদ্ভিদের যে বাকল বলে না, হ্যাঁ বাকল, উদ্ভিদের বাকল, চামড়া, ওইটা তৈরি করে কে? প্রোটোডার্ম। প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম থেকে আমাদের ভাস্কুলার টিস্যু তৈরি হয়। কি হয়? ভাস্কুলার টিস্যু, অর্থাৎ আমার জাইলেম ও ফ্লোয়েম তৈরি হয়। তাহলে এই জিনিসটা থেকে আমার কি তৈরি হয়? জাইলেম ও ফ্লোয়েম, তার মানে পরিবহন টিস্যু। প্রোক্যাম্বিয়াম থেকে আমার পরিবহন টিস্যু জাইলেম ও ফ্লোয়েম এগুলা তৈরি করে। তাহলে প্রোক্যাম্বিয়ামের কাজ কি? জাইলেম ফ্লোয়েম তৈরি করা। এবং তোমরা জানো জাইলেম ফ্লোয়েম কি কাজ করে? জাইলেম, জাইলেম কি কাজ করে? পানি পরিবহন করে। ফ্লোয়েম কি কাজ করে? খাদ্য পরিবহন করে। পড়ে আসছো তাই না? পড়ে না আসলো আবার পড়ে ফেলো। জাইলেম খাদ্য পরিবহন করে, সরি পানি পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। আচ্ছা, আরেকটা থাকে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু সিস্টেমের, গ্রাউন্ড সিস্টেম থেকে মূলত ওই যে একটু আগে পড়লাম মজ্জা, হ্যাঁ মজ্জা, এরপরে কর্টেক্স নামের আরেকটা লেয়ার থাকে, এগুলো পরে পড়বা, আর কিছু মানে নেক্সট ক্লাসে এগুলো পড়বা। এই মজ্জা, কর্টেক্স, এগুলো বিভিন্ন লেয়ার থাকে, স্তর, এগুলো তৈরি হয়। এবং এদের কাজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা। কিসের জন্য এরা? উদ্ভিদের দৃঢ়তা, মানে একটা উদ্ভিদ যে এই যে শক্ত সামর্থ্য হয়ে দাঁড়ায় আছে, হ্যাঁ এই কাজটা কে করে দেয়? গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোটোডার্ম, ডার্ম ত্বক, ত্বক সৃষ্টি করে। তারপরে আমাকে বলছে প্রোক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম তৈরি করে। গ্রাউন্ড মেরিস্টেম কি বলছে আমাকে? যে গ্রাউন্ড মেরিস্টেমটা হচ্ছে মজ্জা, কর্টেক্স, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, এগুলাতে দৃঢ়তা প্রদান করতে সহায়তা করে, রাইট? হ্যাঁ, দৃঢ়তা প্রদান করে। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ক্লিয়ার? ভাস্কুলারটা একটু বলেন। ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন।
এই যে যারা পরিবহন করে এদেরকে বলা হয় ভাস্কুলার টিস্যু। এই যে এগুলাকে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার 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 মানে হচ্ছে পরিবহনকারী। ভাস্কুলার আসছে ভেসেল থেকে, পরিবহন করে, পরিবহন করে, ঠিক আছে, পরিবহনকারী। ওকে, এইটাই ভাস্কুলার মানে পরিবহন করে। এই যে জাইলেম আর ফ্লোয়েম কি খাবার পরিবহন করে, তারপরে পানি পরিবহন করে, করে না? এই কথাটাই বলছে। ওকে, তাহলে কাজ অনুসারে আমরা বুঝলাম, কাজ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় আমরা করলাম, রাইট? আমরা করে ফেলছি। আচ্ছা, গেল। এতটুকু বুঝছো কিনা? তাহলে আমরা আজকে এতটুকু রাখবো, আজকে আমাদের যেহেতু টাইম একটু ইয়ে আছে, আমাদের পরে আবার ইয়ে আছে, তবে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ধরো আমাদের নেক্সট বাকি টপিক গুলো আমরা নেক্সট ক্লাসে 2 ঘন্টা এরকম হবে, 2-2.5 ঘন্টার মধ্যে আমাদের নেক্সট ক্লাসে বাকিটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে জাস্ট একটা টাচ দিয়ে ফেললাম। আজকে শুক্রবার, রবিবারে নেক্সট ক্লাস, রবিবারে একদম ইনশাল্লাহ পুরো দমে তোমার এটা কমপ্লিট হবে। তো রবিবারে হচ্ছে আমরা আবার এটা নিয়ে পড়বো, ঠিক আছে? ওকে, মনির হাসান হৃদয় বলছে যে আপনার সব ক্লাস এখন হয়। আচ্ছা, এটা না, আচ্ছা একজন বলছিল যে, একজন বলতেছে যে হৃদয় ভাইয়া মুখে বলতেছে যে কাদের পড়াই কেন পড়াই না। এইটা আসলে ভাইয়া কখনো এভাবে বলি না, বা আমার মাথাতেও এটা আসে না ওইভাবে, মানে জিনিসটা আমি কখনো আমার মাথায় আসে না, কারণ আমি জানি যে আমি ধরে নেই যে তোমরা কিছু পারো না। এই কারণে আমি প্রতিটা কথা আমি বলার চেষ্টা করি যে ভাস্কুলার মানে কি, ভাস্কুলার পরিবহন করে, ভেসেল থেকে ভাস্কুলার, ডার্ম মানে ত্বক। আমি ধরে নেই যে তোমরা কিছুই জানো না, ওইভাবে পড়াই, ঠিক আছে? ওইভাবেই পড়াই তোমাদেরকে। তো এটা ওইভাবে ভাইবো না, এরকম কিছুই না। তবে মাঝে মাঝে তোমরা ওই যে অগ্রিম প্রশ্ন করো, তখন আমার একটু খারাপ লাগে যে না, অগ্রিম কেন প্রশ্ন করবা? আমি তো এটা এখনো বলি নাই, আমি বলার পরে ওই টপিকটাও আসি নাই। তুমি চ্যাপ্টার শেষে ওই টপিকটা বলো যে ভাইয়া দেখি তো এখন আমার এই শব্দটা আপনি আগের ক্লাসে বলছিলেন, এখন ওই টপিকটা আমার মনে নাই, এটা বলো। ওকে, হাইড্রাটা, আচ্ছা হাইড্রাটা হবে। আচ্ছা, এটা আমি দেখি কালকে একটা লাইভ, তোমরা যেহেতু লাইভ চাচ্ছ, হ্যাঁ আমি বুঝছি, মজা করছো আমি জানি, আরে আমি এমনিই বললাম আর কি। আচ্ছা, তো হাইড্রাটা তোমরা যেহেতু লাইভ চাচ্ছ তাই আমি লাইভেই করব, হ্যাঁ। আচ্ছা, তো এখন ইনশাল্লাহ এটা আরো ডিটেলসে বুঝবা তোমরা, অনেক ডিটেলসে বুঝবা। কে জানি একটা প্রশ্ন করছো, কর্টেক্স হচ্ছে ভাইয়া, কর্টেক্স হচ্ছে একটা স্তর, কোষের একটা স্তর। কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে কোষের একটা স্তর। ওকে, কোষের একটা মানে অনেকগুলা স্তর, এটা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অনেকগুলা স্তরকে কর্টেক্স বলা হয়। আচ্ছা, আর কেউ কি কোনো কোয়েশ্চেন করছিলা? আর একজন বলছিল প্রোক্যাম্বিয়ামের কাজ কি? প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে, একজন বলছিল জাইলেম আর ফ্লোয়েম তৈরি করবে, জাইলেম ফ্লোয়েম এগুলাকে তৈরি করবে। তো জাইলেম ফ্লোয়েম এগুলা এই প্রোক্যাম্বিয়াম টিস্যুটা থেকে তৈরি হয়, বুঝছো? ওই যে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, এই জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, এদেরকে তৈরি করাই হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। এইটা থেকে আস্তে আস্তে এটা তৈরি হয়, এবং তৈরি হয়ে এগুলা পরবর্তীতে খাদ্য পরিবহন, পানি পরিবহন এগুলাতে ব্যবহৃত হয়। তাহলে প্রোক্যাম্বিয়াম হচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস শেষ। ওকে, এটার পরে জেনেটিক্স পড়াবো, তারপরে উদ্ভিদ সারের তত্ত্ব রুটিন অনুযায়ী। ওকে, রুটিন ভাঙা যাবে না। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।